আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, হালকেনস্টাইন মেডিকেল প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটা খুবই স্পেশাল টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিকের নাম হচ্ছে বাংলাদেশের নদ নদী। এই টপিকটা থেকে মেডিকেলে অসংখ্যবার প্রশ্ন আসতে দেখা যায়। আজকে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকবো। মেহেদি সাইদ ভাইয়া, পড়াশোনা করছি MBBS ফাইনাল ইয়ারে। সো আশা করব সবাই ক্লাসটাকে খুব এনজয় করবা। একই সাথে আমরা পড়া শুরু করি। হ্যাঁ, যেহেতু অনেক বড় টপিক, তাই আমরা চেষ্টা করব খুব ইজিলি তোমাদের কাছে উপস্থাপন করার। এখানে টপিকের নাম খুব ভালো মতো লেখা আছে যে বাংলাদেশের নদ নদী। ওকে ফাইন, বাংলাদেশের নদ নদী এই টপিকটা আমরা কিভাবে কভার করি। সো চলো প্রথমে চলো সেখানে বাংলাদেশের নদ নদী মধ্যাংশ তোমাকে জানতে হবে বাংলাদেশের নদীর সংখ্যা কত। হ্যাঁ, বাংলাদেশের মোট নদীর সংখ্যা 1008। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী এটা আমরা জানি। আবার মাধ্যমিক যে ভূগোল বই আছে ওইখানে 700। উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য প্রায় 22,155 কিলোমিটার কিংবা 22,000 কিলোমিটার। জাতীয় নদী রক্ষা কমিশন। হিমালয় থেকে উৎপত্তি হয়েছে 3টি নদী, পদ্মা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী। তাহলে তোমাদের জন্য পরীক্ষা আসতে পারে যে হিমালয় থেকে উৎপত্তি হয়েছে নিচের কোন নদীটি, কিংবা নিচের কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি হয়নি, এরকম প্রশ্ন আসতে পারে। দ্যাটস ওয়াই আমাকে 3টা মনে রাখতে হবে, যে পদ্মা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 405টি নদী। প্রধান নদীসমূহের মধ্যে পদ্মা বিশ্বের 30তম, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র বিশ্বের 22তম দীর্ঘতম নদী। তাহলে ওভারঅল আমরা এখানে একটা নদ নদী সম্পর্কিত একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন নদী কোন অববাহিকায় কোন দিক থেকে প্রবাহিত হয়ে কোথায় যাচ্ছে, ঠিক আছে কিনা, মোটামুটিভাবে একটা ওভারঅল ভালো আইডিয়া আমরা পাইছি এখান থেকে। আচ্ছা, নেক্সট আসো। নদ ও নদীর কিছু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ব্যাকরণগত পার্থক্য। কি পার্থক্য? ব্যাকরণগত পার্থক্য। যেমন যে সকল নদীর নাম নারীবাচক তাদেরকে বলা হয় নদী। আর শব্দের শেষে যদি আকারান্ত কিংবা ইকারান্ত কিংবা উকারান্ত যুক্ত থাকে তখন সেগুলোকে যেমন পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি, ঠিক আছে কিনা। এছাড়াও যে সকল নদীর নাম পুরুষবাচক তাদেরকে নদ বলা হয়, যেমন নীল নদ, ব্রহ্মপুত্র, ঠিক আছে, অ্যামাজন, সিন্ধু ইত্যাদি। তাহলে নদ ও নদীর মধ্যে পার্থক্যটা ব্যাকরণগত পার্থক্য, মানে ভৌগোলিক বা পরিবেশগত তেমন কোনো কি নেই, পার্থক্য নেই। এটা আই হোপস আমরা বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আসো। তাইলে এবার এখানে আসো, উপনদী কি জিনিস সেটা একটু জানি। আচ্ছা, শাখা উপশাখা নাম শুনছি আমরা, নদী উপনদী। তার মানে কি, বৃহৎ একটা নদী থেকে যখন ছোট ছোট কিছু শাখা আসে তখন সেগুলোকে বলা হয় উপনদী। দ্যাট মিনস যে নদী একটি নির্দিষ্ট উৎস থেকে উৎপন্ন হয়ে অন্য একটি মূল নদীর সাথে মিশে গেছে তাকেই বলা হয় উপনদী। শাখা নদী কি জিনিস? যে নদী হতে অন্য একটি নদীর জন্ম হয় তাকে বলা হয় শাখা নদী। তাহলে শাখা নদীটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যেই নদী থেকে অন্য একটি নদীর জন্ম হয় তাকে বলা হয় কি নদী? শাখা নদী। এবার আসুন নাব্য নদী। শুকনো মৌসুমে নদীতে লক্ষ কিউসেক লিটার পানি থাকলে তাকে বলা হয় নাব্য নদী। আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী এমন ধরনের নদী যা এক বা একাধিক দেশের রাজনৈতিক সীমারে কি করে অতিক্রম করে তাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। যেমন পদ্মা, ভারতে গিয়ে সেটা গঙ্গা নামকরণ করছে, তাহলে পদ্মা বাংলাদেশেও আছে আবার ভারতেও আছে, তাহলে এটা কি একটা আন্তঃসীমান্ত নদী। নদী উপত্যকা, যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে উক্ত নদীর উপত্যকা বলে। নদীর উৎস, যেখান থেকে নদীর উৎপত্তি হয় সেটাকে বলা হয় কি? নদীর উৎস। এখানে যেগুলো ছিল সেগুলো ছিল নদী সম্পর্কিত কিছু কিওয়ার্ড যেগুলো তোমাকে জানাই লাগবে, যেমন শাখা নদী কি, উপনদী কি, পারবো ইনশাল্লাহ। এবার আসা মোহনা। মোহনা কি জিনিস সেটা একটু বলি। এখানে কি লেখা আছে দেখো, মোহনা। এখানে কি লেখা আছে দেখো, নদী সঙ্গম। এখানে লেখা আছে কি, দোয়াব, খাড়ি, বেশ কিছু শব্দ এখানে আছে। এছাড়া আছে নদী অববাহিকা। হ্যাঁ, এগুলো কি জিনিস? মোহনা কি জিনিস? নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয় সেই পতিত স্থানটাকে বলা হয় মোহনা। আরো সহজ করে বললে, নদী সাগরে যে স্থানে মিলিত হয় ওই স্থানটাকে বলা হয় মোহনা। নদী সঙ্গম কি জিনিস? দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে বলা হয় নদী সঙ্গম। তাহলে যেখানে দুই বা ততোধিক নদীর
মিলন হয় সেই জায়গাটাকে বলা হয় কি নদী সঙ্গম। দোয়াব কি প্রবাহমান দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। খাড়ি কি নদীর অধিক বিস্তৃত মোহনাকে বলা হয় খাড়ি। নদী অববাহিকা কি উৎপত্তি স্থান থেকে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয় বা সমুদ্র বা হ্রদে পতিত হয় সে সমগ্র অঞ্চলকে বলা হয় নদীর অববাহিকা। এবার এখানে তিনটা শব্দ আছে, একটা নাম হচ্ছে প্রয়ন্তী, একটা নাম হচ্ছে শিকন্তী, আরেকটা নাম হচ্ছে পটু মলজি। প্রয়ন্তী কি জিনিস? নদীর চর জাকলে যারা চাষাবাদ শুরু করে তাদেরকে বলা হয় প্রয়ন্তী। নদী ভাঙনে সর্বশান্ত জনগণকে বলা হয় শিকন্তী। আর পটুমলজি হচ্ছে নদী সংক্রান্ত বিদ্যা বা নদী বিষয়ক বিদ্যাকে বলা হয় পটুমলজি। পটুমলজি। আই হোপ সো এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। বাট এখানকার যে শব্দগুলো আছে এগুলো খুব ভালো মতো জানা লাগবে, যে মোহনা কি জিনিস, নদী সংগম কি জিনিস, দোয়াব কি জিনিস, খাড়ি কি জিনিস, নদীর অববাহিকা কি জিনিস, পয়ন্তী, শিকন্তী, পটুমলজি। এই পেপার সেপারগুলো তোমাদের কাছে কি থাকা লাগবে? ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আচ্ছা নেক্সট। এবার হচ্ছে আমরা প্রধান যে নদীগুলো আছে সেই নদীগুলোর বন্দনা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তাহলে প্রধান নদীগুলোর যে বন্দনা আছে সেই বন্দনা নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো নেক্সট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নদীটা নিয়ে আমরা আলোচনা করবো সেটার নাম হচ্ছে পদ্মা নদী। তাহলে পদ্মা নদী নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। পদ্মার নাম শুনে নেই এমন কোনো স্টুডেন্ট নেই, বাট পদ্মা সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে আমাদের, ঠিক আছে? আমাদের একটু ডিটেলসে জানতে হবে। চলো আমরা ডিটেলসে জানি। প্রথমে আসে এখানে দেখো পদ্মা নদী, এখানে আসছে কি পদ্মা নদী। ওকে লিসেন। বাংলাদেশের দীর্ঘতম নদী নাম হচ্ছে পদ্মা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে কত? 341 কিলোমিটার। এর উৎপত্তি কোথায়? প্রবেশ মুখ, ফারাক্কাবাদ, মিলনস্থল, শাখা নদী, উপনদী, অনেকগুলো পয়েন্ট আমরা টাচ করব। প্রথমেই চলে আসি আমরা হচ্ছে পদ্মা নদী। আমি তোমাকে বলছি কিন্তু পদ্মা ভারতে গিয়ে গঙ্গা নাম ধারণ করছে, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এখানে যেটা বলবো, হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমাবহ থেকে উৎপন্ন হয়ে ভারতের গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাইলে ভারতের গঙ্গা নামে পরিচিত, বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। প্রবেশমুখ রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্তের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী। ফারাক্কাবাদ ইম্পর্টেন্ট। রাজশাহীর সীমান্ত হতে 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে মুর্শিদাবাদের জঙ্গিপুরে গঙ্গা নদীর উপর ভারত ফারাক্কাবাদ দিয়েছে, ফলে গঙ্গার পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। এবার আসো মিলনস্থল। পদ্মা নদী যমুনার সাথে গোয়ালন্দ বা রাজবাড়িতে কি হয়েছে? মিলিত হয়েছে। পদ্মা নদী মেঘনার সাথে চাঁদপুরে মিলিত হয়েছে, মেঘনা নাম ধারণ করেছে। তাহলে পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে মিলিত হয়েছে এবং নাম ধারণ করছে কি? মেঘনা। ঠিক আছে, এবার আসা হচ্ছে শাখা নদী। পদ্মার শাখা নদী কারা? কুমার, ভৈরব, মাথাভাঙ্গা, কপুতাক্ষ, গড়াই, মধুমতি, আড়িয়ালকা, বড়াল, মহানন্দা, নাঙ্গর, কুলিক, টাঙ্গন, পুনর্ভবা। এসবগুলো হচ্ছে পদ্মার কি নদী? শাখা নদী। আর বাকি থাকলো উপনদী। পদ্মা, মেঘনা, যমুনা, এই 3 নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে কোথায় পড়ছে? বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে তোমার পদ্মা থেকে কতটুকু জানতে হবে? শাখা নদী এবং উপনদীটুকু ভালো করে পড়া লাগবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার চলে আসা হচ্ছে আমরা আরেকটা নদী নিয়ে জানবো। সেই নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। কি নদী? কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী তো তোমরা মোটামুটিভাবে জানো যে কর্ণফুলী নদীর অবস্থান কোথায়। হ্যাঁ, সো আমরা আসলে এখানে কর্ণফুলী নদী সম্পর্কে একটু জানি। এখানে কি লেখা আছে? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী এবং একমাত্র পাহাড়ি নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। চট্টগ্রাম অঞ্চলের মূল নদীর নামই হচ্ছে কর্ণফুলী নদী। যেহেতু আমি কক্সবাজার থেকে বিলং করি, দ্যাটস ওয়াই এই নদী আমাদের কাছে খুবই পরিচিত। এই নদীর স্রোতকে ব্যবহার করে রাঙ্গামাটির কাপ্তাই নামক স্থানে 1962 সালে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এদের উৎপত্তি, প্রবেশমুখ, উপনদী। এদের উৎপত্তি, প্রবেশমুখ, উপনদী, 3টা ক্রাইটেরিয়া নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসা হচ্ছে উৎপত্তি। মিজোরামের লুসাই পাহাড়ের লন লেহ অংশ থেকে এদের উৎপত্তি হয়েছে। প্রবেশমুখ রাঙ্গামাটি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উপনদী কাসালান, হালদা, বোয়ালখালী, চেঙ্গি, মাইনি ও রাকিয়ান। ঠিক আছে কিনা? এই ব্যাপার স্যাপারগুলো তোমাকে জানতে হবে। তাহলে উপনদী কি, প্রবেশমুখ কোথায়, আর উৎপত্তি কোথায়? তাহলে উৎপত্তি কোথায় এটা আমরা বলে দিয়েছি, উৎপত্তি কোথায় সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। কোথায়? লুসাই পাহাড়ের লনহেল অংশ থেকে।
প্রবেশমুখ রাঙ্গামাটিতে। আর উপনদী হচ্ছে কাসালন, হালদা, বোয়ালখালী, চেঙ্গি, মাইনি, রাকিয়ান এখানে। তাহলে মোটামুটিভাবে আমরা উৎপত্তি, প্রবেশমুখ ও উপনদী এই ব্যাপার স্যাপারগুলো আমরা কি করব, ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার হচ্ছে আমরা নেক্সট যে এটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে কি নদী? মেঘনা নদী। তাহলে মেঘনা নদী নিয়ে আমরা আলোচনা করবো। আসো মেঘনা নদী নিয়ে আমরা আলোচনা করি। সো মেঘনা নদী নিয়ে আমরা আলোচনা করি, আসেন। মেঘনা নদী কি লেখা আছে? কি লেখা আছে মেঘনা নদী? বাংলাদেশের নাব্যতম নদী, প্রশস্ততম ও গভীরতম নদী, যেটা 221 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উৎপত্তি আসামের বরাক নদী নাগা মণিপুরের দক্ষিণে লুসাই পাহাড়ের মাও সানসা অংশ থেকে এটা উৎপত্তি হয়েছে। প্রবেশমুখ সুরমা, কুশিয়ারা নামে 2টি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিলনস্থল সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমেরীগঞ্জে মিলিত হয়ে কালনী নাম ধারণ করেছে এবং কালনী নদীর দক্ষিণে কিছু দূর প্রবাহিত হয়ে ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করেছে। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা কিশোরগঞ্জের ভৈরব বাজারে মিলিত হয়েছে। পদ্মা নদী যমুনার সাথে গোয়ালন্দে মিলিত হয়ে পদ্মা নাম নিয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে কি হয়েছে, পতিত হয়েছে। সো এই যে উৎপত্তি, প্রবেশমুখ, মিলনস্থল, এই 3টা ব্যাপারে তোমার ক্লিয়ার থাকা লাগবে। এবার আসো হচ্ছে শাখা নদী, সাথে আছে হচ্ছে উপনদী। শাখা নদী ডাকাতিয়া ও তিতাস। উপনদী শীতলক্ষ্যা, গোমতী, ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, মনু, এগুলো হচ্ছে কি মেঘনার শাখা নদী এবং উপনদী। তাহলে ডাকাতিয়া ও তিতাস মেঘনার হচ্ছে কি শাখা নদী, আর উপনদী কি শীতলক্ষ্যা, গোমতী, ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, মনু। একটু কষ্ট হইলেও শাখা নদী আর উপনদীগুলো একটু ভালো করে পড়বা। এবার চলে আসা হচ্ছে হালদা। তোমরা যারা এইচএসসিতে হচ্ছে রুই মাছ অংশটা পড়ছো, তারা হচ্ছে অবশ্যই হালদা নামটা তোমাদের কাছে পরিচিত। সো আমরা এখানে হচ্ছে হালদা নিয়ে একটু পড়াশোনা করব। হালদা নদী, আচ্ছা হালদা নদী কোথায় এটা তো অ্যাটলিস্ট জানো, রাইট? সো হালদা নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ি জেলার বাদনিতলি পর্বত শৃঙ্গ থেকে আসছে। এটা আমাদের জন্য মোটামুটিভাবে বলতে পারো 5 স্টার। এই ইনফরমেশনটুকু আমাদের জন্য কি 5 স্টার। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। হালদা বেলি খাগড়াছড়িতে অবস্থিত। হালদা নদীকে বলা হয় খরস্রোতা নদী। সরকার 22 ডিসেম্বর 2020 সালে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে কি করেন, ঘোষণা করেন। ঠিক আছে, মোটামুটিভাবে এটুকু তুমি জানতে পারো। নেক্সট ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নিয়ে জানতে হবে, ব্রহ্মপুত্র নিয়ে জানতে হবে। ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী, এটা আমাদের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী, এটা 5 স্টার ইম্পর্টেন্ট কেন? এটি ভারত, ভুটান, চীন, বাংলাদেশ, কয়টা দেশ দেখো তো? 4টা দেশ, 4টা দেশ নিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের নদীগুলোর মধ্যে দীর্ঘতম পথ অতিক্রমকারী নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ঠিক আছে, এর উৎপত্তি কোথায় দেখো তো? উৎপত্তি কোথায়? হিমালয়ের কৈলাস সিংহের মানস সরোবরের হ্রদ হতে তিব্বতের শানপু এবং আসামের দিনহান বা ডিহি নামে পরিচিত। সো এর উৎপত্তি তোমার কাছে ক্লিয়ার। এবার আসা হচ্ছে প্রবেশমুখ। নাগেশ্বরী কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিলনস্থল তিস্তা ও ব্রহ্মপুত্র কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। ব্রহ্মপুত্র জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ, ব্রহ্মপুত্র ও যমুনা নামে 2টি শাখায় বিভক্ত হয়েছে। ব্রহ্মপুত্র নদ পুরাতন ব্রহ্মপুত্র নাম নিয়ে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজারের নিকট মেঘনার সাথে মিলিত হয়েছে। শাখা নদী, উপনদী যমুনা, শীতলক্ষ্যা ও বংশী, এরা হচ্ছে শাখা নদী। আর উপনদী হচ্ছে ধরলা, উপনদী হচ্ছে কি তিস্তা। তাহলে এটা আন্তর্জাতিক নদী। উৎপত্তি, প্রবেশমুখ, মিলনস্থল, শাখা নদী, উপনদী, মোটামুটিভাবে সবটুকু জানতে হবে। মানে এটুকু পড়াশোনা তোমার কাছে কি থাকা লাগবে? অবশ্যই অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে। নেক্সট, এবার আমরা যেটা নিয়ে জানবো সে নদীর নাম হচ্ছে যমুনা নদী। আসলে যমুনা নদী নিয়ে একটু পড়াশোনা করি। 1787 সালে সংগঠিত ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্রের তলদেশ হতে অতীত হয়ে যে নতুন স্রোত দ্বারা শাখা নদীর সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে কি নদী? যমুনা নদী। উৎপত্তি কৈলাস সিংহের মানস সরোবর থেকে উৎপত্তি হয়।
এর মিলনস্থলটা কোথায় সেটা জানতে হবে। ব্রহ্মপুত্র নদ ও জামালপুরের দেওয়ালগঞ্জের দুইটি শাখায় বিভক্ত হয়ে একটা হচ্ছে যমুনা নদী আর একটা হচ্ছে দক্ষিণে প্রবাহিত হয়ে কিছু দূর বাঙ্গালী নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে যমুনা নদীর যমুনা নাম ধারণ করছে কোথায়? গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়ে। তাহলে যমুনা নদী সেখান থেকে যমুনা নাম ধারণ করে দক্ষিণে প্রবাহিত হয়ে গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়েছে, এবং দক্ষিণে প্রবাহিত হয়ে কিছু দূর এসে বাঙ্গালী নদীর সাথে এটা কি হয়েছে? মিলিত হয়েছে। শাখা নদী কি? ধলেশ্বরী ও বুড়িগঙ্গা হচ্ছে এর শাখা নদী। উপনদী কি কি আছে? তিস্তা, করতোয়া, ধরলা, আত্রাই, বড়াল, এগুলো হচ্ছে কি যমুনা নদীর উপনদী। ঠিক আছে, তাহলে তোমার এখানে শাখা নদী আর উপনদী এই দুইটা জিনিস মুখস্থ করতে হবে। তিস্তা নদী এর উৎপত্তি, তিস্তা নদীর উৎপত্তিটা দেখো, তিস্তা নদীর উৎপত্তিটা দেখো, খেয়াল করো। ভারতের সিকিম পর্বত অঞ্চলে হচ্ছে এর অবস্থান। প্রবেশ মুখ লালমনিরহাট, নীলফামারী দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। মিলনস্থল কুড়িগ্রামের নিকটস্থ ব্রহ্মপুত্রের সাথে এরা মিলিত হয়েছে। ভারতের জলপাইগুড়ি নামক স্থানে ভারত 1998 সালে তিস্তা নদীর উপর গজলডুবা বাঁধ নির্মাণ করে। এটি বাংলাদেশের সীমান্ত থেকে 65 কিলোমিটার উজানে এবং উত্তরাঞ্চলে লাইফ লাইন বা জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে। মোটামুটিভাবে এইটুকু হচ্ছে তোমার জন্য 5 স্টার। তাহলে তিস্তা নদী সম্পর্কে আমরা খুব ভালো জানতে পারবো, খুব ভালো জানতে পারবো। ঠিক আছে, নেক্সট সাঙ্গু নদী। সাঙ্গু নদী, সাঙ্গু নদী, সাঙ্গু নদীর উৎপত্তি কোথায় দেখো তো? সাঙ্গু নদীর উৎপত্তি আরাকান পাহাড় হতে এর প্রবেশ মুখ। প্রবেশ মুখ বান্দরবন দিয়ে বাংলাদেশে, বান্দরবন দিয়ে কোথায়? বাংলাদেশে। আর পতিত হয়েছে কোথায়? চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়ার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে কি হয়েছে? পড়েছে। সুতরাং এইটুকু ব্যাপার স্যাপার তোমার ক্লিয়ার থাকা লাগবে। এর উৎপত্তি কোথায়, প্রবেশ মুখ কোথায়, আর হচ্ছে পতিত হয়েছে কোথায়। নেক্সট সাঙ্গু নদী সম্পর্কে আর একটু ব্যাপার স্যাপার দেখো। পদ্মা নদীর শাখা নদী আড়িয়ালকা ও আড়িয়ালকার শাখা নদী হচ্ছে কীর্তনখোলা। ঠিক আছে, বর্তমানে বরিশাল নদী নামেও পরিচিত। আচ্ছা, এবার আসো মাতামুহুরী। মাতামুহুরীর ব্যাপার স্যাপারটা ইম্পর্টেন্ট। মাতামুহুরী হচ্ছে একদম কক্সবাজার আমার বাসার পাশে বলা যায়। ঠিক আছে, দেখো উৎপত্তি লামার মাইবার পর্বত থেকে মাতামুহুরী, তাহলে মাতামুহুরী মাইবার পর্বত। ঠিক আছে, প্রবেশ মুখ বান্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পতিত হয়েছে কোথায়? কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মধ্য দিয়ে মহেশখালী চ্যানেলে কি হয়েছে? এটা পতিত হয়েছে। তাহলে এটুকু ইম্পর্টেন্ট। নেক্সট ফেনী নদী। ফেনী নদী, ফেনী নদী দেখো, এর উৎপত্তি ও প্রবেশ মুখ। উৎপত্তি হয়েছে পার্বত্য ত্রিপুরা, প্রবেশ মুখ হচ্ছে ফেনী। নাফ নদী, নাফ নদী দেখো, নাফ নদীর প্রবেশ মুখটা ইম্পর্টেন্ট। টেকনাফ, কক্সবাজার। পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগর। উৎপত্তি মায়ানমারের আরাকান পর্বত থেকে হচ্ছে এর উৎপত্তি হয়েছে। সর্বদক্ষিণের নদী নামে পরিচিত হচ্ছে নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত চিহ্নিতকারী নদীর নাম হচ্ছে নাফ নদী, এবং বাংলাদেশ টেকনাফ উপজেলা এবং মায়ানমারের আখিয়ার বন্দর নাফ নদীর তীরে কি অবস্থিত। মোটামুটিভাবে এটুকু তোমার জানতে হবে, এটা নাফ নদী কিভাবে কি হয়েছে জানতে হবে। করতোয়া নদী, আসেন করতোয়া নদী সম্পর্কে একটু বলি। এর উৎপত্তি প্রবেশ মুখ। উৎপত্তি হচ্ছে ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল, আর প্রবেশ মুখ হচ্ছে পঞ্চগড়। তাহলে বলো করতোয়া নদীর উৎপত্তি কোথায়? ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল, আর প্রবেশ মুখ হচ্ছে কি? পঞ্চগড়। এইটুকু জানা লাগবে। নদী বিষয়ক মন্ত্রণালয়, এবার একটু পড়াশোনা করি। নদী বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, নদী বিষয়ক মন্ত্রণালয় মানে কি? বিভিন্ন নদীর হচ্ছে গতিপথ বা সীমারেখা এগুলো যারা নির্ধারণ করে, তাই না? নদী গবেষণা ইনস্টিটিউট, এখানে একটা কথা উল্লেখ করা আছে, নদী গবেষণা ইনস্টিটিউট RRI, রিভার রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত। এর অবস্থান হচ্ছে ঢাকার পূর্বে, বর্তমানে হারুকান্দি, ফরিদপুর। প্রতিষ্ঠা 1977 সালের ঢাকা, স্থানান্তরিত হয়েছে 1989 সালের 1 জুলাই ফরিদপুরে। যে মন্ত্রণালয়ের অধীনে, সে মন্ত্রণালয়ের নাম হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়।
তাহলে মোটামুটিভাবে এইটুকু তুমি জানবা যে নদী বিষয় মন্ত্রণালয়ের মধ্যে প্রথমে আমি পাইছি নদী গবেষণা ইনস্টিটিউট, নদী রিভার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থান, বর্তমানে কোথায় আছে, প্রতিষ্ঠা কি, আর কোন মন্ত্রণালয়ের আন্ডারে। এবার আসো যৌথ নদী কমিশন বাংলাদেশ, এই সম্পর্কে একটু জানবো। জয়েন্ট রিভার কমিশন বাংলাদেশ, জয়েন্ট রিভার কমিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা হয়েছে কত সালে? 1972 সালে। দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণের জন্য যৌথ নদী কমিশন বা JRCB গঠিত হয়। লক্ষ্য কি? বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা ও নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। এছাড়াও যে মন্ত্রণালয় এরা রয়েছে তার নাম হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তাহলে এখানে একটা দেখো লেখা আছে যৌথ নদী কমিশন বাংলাদেশ, যৌথ নদী কমিশন বাংলাদেশ। তাহলে এটা মোটামুটিভাবে জানবা। তাইলে যৌথ নদী কমিশন বাংলাদেশ, যৌথ নদী কমিশন বাংলাদেশ মোটামুটিভাবে পারা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা নেক্সট। নদী বিষয়ক মন্ত্রণালয় যেমন জাতীয় নদী রক্ষা কমিশন, এর অবস্থান কোথায়? ঢাকায়। এর প্রতিষ্ঠা 3রা আগস্ট 2014 সালে, কার্যক্রম শুরু হয় 3রা সেপ্টেম্বর 2014 সালে। জাতীয় নদী রক্ষা কমিশন, এই ব্যাপারটা 5 স্টার ইম্পর্টেন্ট, সুতরাং তোমরা এটা একটু ভালো করে দেখো। 30 সেকেন্ডের মধ্যে এটা মুখস্থ করে ফেলো যে জাতীয় নদী রক্ষা কমিশন কি। তাইলে এর অবস্থান কোথায় খুব ভালো মতো জানা লাগবে। এর অবস্থান হচ্ছে ঢাকায়। আর প্রতিষ্ঠাতা হয়েছে কত সালে? 2014 সালের কত তারিখে? 3রা আগস্ট। আর এর কার্যক্রম শুরু হয়েছে 3রা সেপ্টেম্বর 2014 সালে। সো মোটামুটিভাবে এটুকু আমাদের জন্য কাভার। নেক্সট, এবার আসো নদী বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে আর একটা টপিক নিয়ে আমরা এখন পড়াশোনা করব। সেই টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের প্রথম পানি জাদুঘর। পানি জাদুঘর মানে কি? যেখানে বিভিন্ন নদীর পানিগুলারে সংগ্রহ করে রাখা হয়েছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে পানি জাদুঘর। লাইক অবস্থান যেমন এখানে আছে দেখো, পটুয়াখালী জেলার কলাপাড়ার পাখিমারা গ্রাম। প্রতিষ্ঠা হচ্ছে 29 ডিসেম্বর 2014 সাল। স্থাপন করেন অ্যাকশন এইড নামে একটি NGO। উদ্দেশ্য কি? বাংলাদেশের মানুষের নদী কেন্দ্রিক জীবন ও জীবিকা ও সংস্কৃতি তুলে ধরা। তাহলে বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায়? আনসার হচ্ছে পটুয়াখালীতে। তাহলে পানি জাদুঘর কোথায় বলো? আনসার হচ্ছে কি? পটুয়াখালী। ঠিক আছে, নেক্সট। বিভিন্ন নদীর উৎপত্তি স্থল সম্পর্কে খুব ভালো জানা লাগবে। প্রথমে আসো পদ্মা নদী। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পদ্মা নদী উৎপত্তিস্থল কোথায়? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ প্রবেশ করছে কোন জেলা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। এক লাইনে মুখস্থ করে ফেলো এগুলা, কারণ এগুলো তো ভাইয়া পরীক্ষায় আসবে, এটা শিওর, তুমি জানো। তারপরে যদি তুমি মিস করো তাহলে তো খুবই ব্যাড লাগ, তাই না? সুতরাং যেগুলো পরীক্ষায় আসবে এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার আসা হচ্ছে মেঘনা। আসামের নাগামণিপুরের দক্ষিণে লুসাই পাহাড় থেকে প্রবেশের স্থান সিলেট। তিস্তা কোত্থেকে আসছে? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আসছে, প্রবেশের স্থান নীলফামারী। ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবরের হ্রদ থেকে আসছে, প্রবেশের স্থান কুড়িগ্রাম। নাফ বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী আরাকান পাহাড়, প্রবেশের স্থান কক্সবাজার। তাহলে মোটামুটিভাবে এইটুকু তুমি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে পদ্মা নদী কোত্থেকে উৎপত্তি হয়েছে আর প্রবেশের স্থান কোথায়? মেঘনা কোত্থেকে উৎপত্তি হয়েছে, প্রবেশের স্থান কোথায়? তিস্তা কোত্থেকে উৎপত্তি হয়েছে, প্রবেশের স্থান কোথায়? ব্রহ্মপুত্রও তাই, নাফ নদীও তাই। তাহলে ওভারঅল এগুলো পারা যাবে ইনশাল্লাহ। নেক্সট, বিভিন্ন নদীর উৎপত্তি স্থল আসো। প্রথমে আসা হচ্ছে করতোয়া। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে, পঞ্চগড়। এবার আসো হালদা। বাতনাতলি পর্বত শৃঙ্গ খাগড়াছড়ি, বাংলাদেশ উৎপত্তি হয়েছে এটা। সাঙ্গু বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী আরাকান পর্বত, বান্দরবন থেকে উৎপত্তি হয়েছে। কর্ণফুলী মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের লনহে, রাঙ্গামাটি থেকে উৎপত্তি হয়েছে। মনু ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে এবং মৌলভীবাজার থেকে উৎপত্তি হয়েছে। মাতামহরি
লামার মাইবার পর্বত বান্দরবন থেকে উৎপত্তি হয়েছে। গুমতি ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে এটা উৎপত্তি হয়েছে। তাহলে বিভিন্ন নদীর উৎপত্তি স্থল সম্পর্কে তোমাকে কি খুব ভালো ধারণা থাকা লাগবে। নেক্সট, এখানে আছে নাম, এখানে আছে হচ্ছে মিলনস্থল, আর এখানে আছে হচ্ছে নদী প্রবাহ। খেয়াল করি সবাই, পদ্মা ও মেঘনা নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থল হচ্ছে কোথায়? চাঁদপুর। আর নদী পদ্মা ও মেঘনা নদীটা মিলিত হয়ে কি নামে প্রবাহিত হচ্ছে? আনসার হবে মেঘনা। নেক্সট, পদ্মা ও যমুনা মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দ রাজবাড়ি। কিন্তু এরা দুজন মিলিত হয়ে কি নামে প্রবাহিত হচ্ছে? তখন আনসার হবে পদ্মা। দেন এগেইন, মেঘনা এবং ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে? আনসার হচ্ছে ভৈরব বাজার। বাট এরা মিলিত হওয়ার পরে কি নামে প্রবাহিত হচ্ছে? তখন আনসার হবে মেঘনা। এবার আসো তিস্তা ও ব্রহ্মপুত্র, এরা দুজন মিলিত হয়েছে কোথায়? চিলমারি, কুড়িগ্রাম। কিন্তু মিলিত হওয়ার পরে কি নামে প্রবাহিত হচ্ছে? ব্রহ্মপুত্র নামে। সুরমা ও কুশিয়ারা আজমেরীগঞ্জ, হবিগঞ্জে মিলিত হয়ে কালনী নদী নামকরণ করছে। দৌলতশ্বরী ও শীতলক্ষ্যা নারায়ণগঞ্জে মিলিত হয়ে শীতলক্ষ্যা নামকরণ করছে। সো এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা। এই প্রথম তিনটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে ওভারঅল একটা আইডিয়া পাইছি। আচ্ছা, নেক্সট, এবার আসো, পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা মিলিত স্থান বাজার, ভৈরব বাজার। আর নদী প্রবাহিত হচ্ছে কি নামে? মেঘনা নামে। বাঙ্গালী নদী ও যমুনা মিলিত স্থান হচ্ছে বগুড়াতে, আর প্রবাহিত হচ্ছে কি নামে? যমুনা নামে। হালদা ও কর্ণফুলী কাদরঘাট চট্টগ্রামে মিলিত হয়েছে, কিন্তু প্রবাহিত হচ্ছে কি নামে? কর্ণফুলী নামে। সো দুইটা নদী যখন মিলিত হয় তখন হচ্ছে এরা কি নামে মিলিত হয়, আর মিলিত হওয়ার পরে কি নাম ধারণ করে, এইটুকু আমাদের জন্য কি খুবই খুবই ইম্পর্টেন্ট। আই হোপ সো মোটামুটিভাবে আমরা এগুলো সম্পর্কে ভালো আইডিয়া পাইছি। নেক্সট, এবার আসুন মহানন্দা প্রবেশের জেলা হচ্ছে পঞ্চগড়, নদীর নাম ধারণ করছে হচ্ছে পদ্মা। আর এটা এই প্রবেশের এদিকে আরেকটা আছে, দেখা হচ্ছে পদ্মার হচ্ছে আবার কুদ্দে প্রবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ। এটা বারবার বলতেছি কিন্তু। তিতাস প্রবেশের জেলা ব্রহ্মপুত্র, ভৈরব মেহেরপুর দিয়ে প্রবেশ করছে, তিস্তা নীলফামারী দিয়ে প্রবেশ করছে, কর্ণফুলী চট্টগ্রাম, ব্রহ্মপুত্র কুড়িগ্রাম, আর মেঘনা হচ্ছে সিলেট। সো ওভারঅল হচ্ছে তুমি একটা আইডিয়া পাইছো কোন নদীর কি নাম। এবার হচ্ছে কি লেখা আছে এখানে? নদীর তীরবর্তী জেলা, শহর ও স্থান। আসো আমরা একটু দেখি। শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, সারদা, পাকশি, শিলাইদা, কুটিবাড়ি, তারপর হচ্ছে মাওয়া, পাটুরিয়া, দৌলতদিয়াঘাট, আরিসাঘাট, এগুলো সবগুলো কোন নদীর? পদ্মা নদী। চট্টগ্রামের কথা আসলে কর্ণফুলী, চট্টগ্রাম সমুদ্র বন্দর, চন্দ্রকোনা, পেপারমিল সবগুলো হচ্ছে কর্ণফুলী। চাঁদপুর, ভৈরব, আশুগঞ্জ, মেঘনা। লাঙ্গলবন্দ, ওয়ারি বটেশ্বর, ব্রহ্মপুত্র। ময়মনসিংহ, পুরাতন ব্রহ্মপুত্র। বগুড়া, মহেস্থানগড় ও পঞ্চগড়, এটা হচ্ছে করতোয়া। কক্সবাজার, টেকনাফ, এরা হচ্ছে নাফ। নারায়ণগঞ্জ, গোড়াশাল, শীতলক্ষ্যা। মেহেরপুর ও পাবনা, ইসামতি। সো মোটামুটিভাবে হচ্ছে কোন জেলা বা হচ্ছে কোন স্থানের পাশে কোন নদী আছে এইটুকু আইডিয়া তোমার থাকা লাগবে। নেক্সট, তাহলে এটা তো আমি বললাম তোমাকে, এটা তুমি পারবা। এবার আসো, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া কোন নদীর পাশে? মধুমতি। সিলেট, সুনামগঞ্জ কোন নদীর পাশে? সুরমা। নাটোর, নওগাঁ আত্রাই নদীর পাশে। ঢাকা, বুড়িগঙ্গা। খুলনা, ভৈরব ও রূপসা মিলনস্থল। কুষ্টিয়া, গড়াই নদীর পাশে। কুড়িগ্রাম, ধরলা নদীর পাশে। ঝালকাঠি, বিষখালী। ঝিনাইদহ, নবগঙ্গা। তাহলে এই সবগুলো হচ্ছে স্থানের নাম এবং এগুলো সবগুলো হচ্ছে কিসের নাম? নদীর নাম। নেক্সট, এবার আসো, দিনাজপুর কোন নদীর পাশে? পুনর্ভবা। ঠাকুরগাঁও, টাঙ্গন। ফরিদপুর ও মাদারীপুর হচ্ছে আড়িয়ালকা। ফরিদপুর শহরটা হচ্ছে কুমার নদীর পাশে। মানিকগঞ্জ হচ্ছে যমুনা নদীর পাশে।
শেরপুর হচ্ছে কংস নদীর পাশে, মুন্সিগঞ্জ হচ্ছে ধলেশ্বরী নদীর পাশে, আর বরিশাল হচ্ছে কীর্তনকুলা নদীর পাশে, আর মৌলভীবাজার হচ্ছে মনু নামক নদীর পাশে। এই সবগুলো একবার রিডিম পড়ে যেতে হবে। এখন সবগুলো যে তুমি মনে রাখতে পারবে ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, তুমি একবার রিডিম পড়ে যাবে যতটুকু মনে থাকে। নেক্সট, এবার সেখানে কি লেখা আছে? হাড়িয়ামাঙ্গা নদীর অবস্থান কোথায়? সাতক্ষীরায়। বাংলাদেশ ভারত বিভক্তকারী নদী 38 কিলোমিটার। নাফ নদী, টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিভক্তিকারী নদী 64 কিলোমিটার। বাংলাদেশে প্রবাহিত হচ্ছে 56 কিলোমিটার। উৎপত্তিস্থল আরাকান পাহাড়, প্রবেশপথ হচ্ছে কি? কক্সবাজার। এবার আসুন নদী নিয়ে চলচ্চিত্র। তাহলে আমরা নদী নিয়ে চলচ্চিত্র জানবো। এই মুভিটা কি তোমরা দেখছো? অনেক এই মুভিটার মধ্যে একদম মানে জেনুইন চট্টগ্রামের ভাষায় কথা বলা হয়, বুঝতে পারছো কিনা? মানে চট্টগ্রামের যে ভাষা, এই ভাষাগুলো আছে, হ্যাঁ, তুমি বাদ থাইও না, তুমি হরজত দে, কি করত দে, হ্যাঁ, এই সমস্ত ভাষাগুলো এখানে ইউজ করা হয়েছে। সো আমি যেহেতু হচ্ছে কক্সবাজার থেকে বিলং করি, আবার বলছি, সো আমাদের কাছে এই ভাষাগুলো বোঝা একটু ইজি, বাট অন্যান্য রিজিয়নের মানুষের কাছে এগুলো একটু টাফ মনে হবে। আসো হালদা নদী সম্পর্কে একটু বলি। হালদা নদী তো তোমাদেরকে বলেছি, হালদা নদী, হ্যাঁ, বাতনাতলা, খাগড়াছড়ির বাতনাতলা থেকে হচ্ছে এটা, বাতনাতলা থেকে হচ্ছে এটা উৎপত্তি হয়েছে। এখন হালদা নদী হচ্ছে মিলিত হয়েছে কার সাথে? কর্ণফুলীর সাথে, তাই না? এটা হচ্ছে কোথায় মিলিত হয়েছে? কালুরঘাট, চট্টগ্রামে মিলিত হয়েছে। এখন হচ্ছে হালদা নদী, এটা হালদা নদীর একটা মুভি হয়েছে হালদা নামে, এটা তকির আহমেদ পরিচালিত, 2017 সালে বাংলাদেশি নাট্য চলচ্চিত্র। হ্যাঁ, এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা, রুই মাছের প্রজনন কেন্দ্র হিসেবে বিখ্যাত। দুই পাহাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। অভিনয় করেছেন জাহিদ হাসান, তারপর হচ্ছে নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। সো এই মোটামুটি হচ্ছে হালদা নদী নিয়ে ব্যাপার। সো নেক্সট আসো, এবার হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই মুভির তো ভাই মানে কি বলো, কুখ্যাত একটা ডায়লগের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট মানে ফেমাস আর কি, খুবই ফেমাস এটা। যাই হোক, ওটা বাদ দাও, যে সিন দিছে, যাই বললাম না, বুঝাই তো। তো যারা দেখছো তারা বুঝতে পারতেছো। এখন কথা হচ্ছে, এই মুভিটা যারা দেখছো আর কি, সো তারা নিশ্চয়ই জানো এই মুভির ডায়লগ বা সংলাপ সম্পর্কে। তারপর আমরা এখানে একটু বলি যে পদ্মা নদীর মাঝি হচ্ছে 1993 সালের একটি বাংলা ভাষায় নির্মিত, বাংলাদেশ ও ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয় 1943 সালে। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। 1994 সালে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 1948 সালে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বুটম্যান পদ্মা নামে উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন। অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায় ও উৎপল দত্ত নামক প্রমুখ। সো মোটামুটিভাবে হচ্ছে এটা হচ্ছে তোমার পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের কিছু কথাবার্তা। এবার আসবো হচ্ছে নেক্সট চলচ্চিত্রের নাম হচ্ছে তিতাস একটি নদীর নাম। চলচ্চিত্রের নাম কি? তিতাস একটি নদীর নাম। এটার পরিচালককে ঋত্বিক ঘটক। তিতাস একটি নদীর নামে অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত একটি উপন্যাস। এই উপন্যাসটি লেখে খ্যাতি অর্জন করেন তিনি। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মাল ও শ্রেণীর লোকজনের দুঃখ দুর্দশা কাহিনী ফুটিয়ে তুলেছেন। ছবিটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান, আর এটি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ছবিটির শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন প্রবীর মিত্র, রেজা সামাদ, কবরী এবং হচ্ছে গোলাম মুস্তাফা। সো মোটামুটিভাবে হচ্ছে তিতাস একটি নদীর নাম, এটা নিয়ে কিছু কথাবার্তা তুমি জানলা। এখানে আমরা যেগুলো মার্ক করছি এগুলো হচ্ছে সিগনিফিকেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তুমি এইটুকু তুমি ব্যবসা করলো তুমি ক্লিয়ার হয়েছে কিনা দেখো, যে চলচ্চিত্র নিয়ে আমরা এখন তোমাকে যতটুকু বললাম আর কি, এটুকু ব্যবসা তুমি ক্লিয়ার কিনা দেখো। ওকে, সো এইটুকু যদি ক্লিয়ার হও তাহলে এবার হচ্ছে আমরা নেক্সট আগাই। তাহলে আমরা মোটামুটিভাবে কি জানলাম? আমরা মোটামুটিভাবে হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে কিছু কথাবার্তা জানলাম। তার মধ্যে জানলাম হচ্ছে পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, আর হালদা। ওকে, নেক্সট আসেন। এখানে কি লেখা আছে দেখেন, নদী নিয়ে সাহিত্য। নদী নিয়ে সাহিত্য কি? মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত নদীর নাম হচ্ছে কপোতাক্ষ নদী। রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখেছেন পাবনা জেলার ইসামতি নদীকে নিয়ে। রবীন্দ্রনাথ সোনাত্তরী কবিতাটি লিখেছেন পদ্মা নদীতে ঘুরতে গিয়ে। চন্দ্রাবতী রামায়ণ রচনা করেছিলেন কিশোরগঞ্জের ফুলেশ্বরী নদীর তীরে। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন পদ্মা নদীর মাঝিদের নিয়ে। সো
মোটামুটিভাবে এটা হচ্ছে নদী নিয়ে সাহিত্য। হ্যাঁ, নদী নিয়ে সাহিত্য। তাহলে আই হোপ সে এটুকু পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, এবার জানবো হচ্ছে নদী নিয়ে উপন্যাস আর কি কি আছে। যেমন অদ্বৈত মল্লবর্মণের আছে হচ্ছে তিতাস একটি নদীর নাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সমরেশ বসুর গঙ্গা, হুমায়ুন কবিরের নদী ও নারী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাকের উপকথা, সৈয়দ ওয়ালিওয়াল্লার কাদো নদী কাদো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইসামতি, প্রবন্ধু অধিকারীর ধলেশ্বরী, আবু ইসাকের পদ্মার পলিদ্বীপ, আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী। তাহলে মোটামুটিভাবে হচ্ছে উপন্যাসিক এবং উপন্যাস এই ব্যাপার স্যাপারগুলো তুমি ক্লিয়ার হয়ে গেছো। নেক্সট, এখানে কিছু কবিদের নাম আছে, এখানে নদীর নাম আছে, এখানে কিছু কবিদের নাম আছে, এখানে কিছু নদীর নাম আছে। তাহলে আমরা এগুলো সিকোয়েন্সিয়ালি জানবো আর কি মোটামুটিভাবে। ওকে, আসো প্রথমে আসে এখানে মাইকেল মধুসূদন দত্ত, কপোতক্ষ নদী, শিল্পাচার্য জৈনুল আবেদিন, পুরাতন ব্রহ্মপুত্র, আল মাহমুদের তিতাস নদী, স্বভাব কবি হচ্ছে আপনার গোবিন্দ দাসের হচ্ছে চিনাই নদী, রূপপাল সাহার হচ্ছে রূপসা, জীবনানন্দ দাসের ধানসিঁড়ি, এস এম সুলতানের হচ্ছে চিত্রা, অদ্বৈত মল্লবর্মণের হচ্ছে তিতাস, কবি আল শাহ আব্দুল করিমের হচ্ছে সুরমা, মনু মিয়ার হচ্ছে মনু। তাহলে এগুলো হচ্ছে সবগুলো কিসের স্মরণীয় ব্যক্তির সাথে স্মৃতি বিচরিত নদীর নাম। তাহলে মোটামুটিভাবে নদীর নাম আমরা জেনে গেলাম। নেক্সট, বিভিন্ন জেলাভিত্তিক নদী লাইক ধানসিঁড়ি নদী বরিশাল, চেঙ্গি নদী খাগড়াছড়ি, রাজাত রেখা মুন্সিগঞ্জ, পিয়ান রিভার সিলেট। সো এইটুকু আমরা জানলাম। নেক্সট, সংখ্যায় বাংলাদেশের নদ নদী সম্পর্কে এবার একটু আমরা ব্যবসা ব্যাপারগুলো জানবো। সংখ্যায় বাংলাদেশের নদ নদী, রাইট? সো আসো, বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী হচ্ছে 58টি কিংবা 57টি যৌথ নদী কমিশনের অনুযায়ী। ভারত থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী হচ্ছে 55টি কিংবা 54টি যৌথ নদী কমিশন অনুযায়ী। বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে প্রায় 700টি, আর বাংলাদেশের নদীর সংজ্ঞা বলা আছে হচ্ছে 1000টি। যাই হোক, উপনদী শাখা নদী সহ বাংলাদেশের মোট নদী দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে গাঙ্গিনা, এটা জানবা। নাফ নদীর দৈর্ঘ্য বাংলাদেশের 56 কিলোমিটার। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী হচ্ছে একটি, কুলিক। বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করছে কোন নদী? 4টি, আত্রাই, পুনর্ভবা, মহানন্দা, টাঙ্গন। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে ভারতে গেছে, পুনরায় আবার বাংলাদেশে ফেরত আসছে, এরকম নদী কোনটা কোনটা? তাহলে আনসারগুলো জানবা। কি কি আনসারগুলো হচ্ছে? বাংলাদেশ হতে ভারত থেকে পুনরায় বাংলাদেশে ফেরত আসছে 4টি, আত্রাই, পুনর্ভবা, মহানন্দা, টাঙ্গন। ঠিক আছে। নেক্সট, বাংলাদেশের নদ হচ্ছে 3টা। কি কি? ব্রহ্মপুত্র একটা, কপোতাক্ষ একটা, আড়িয়ালকা একটা। বাংলাদেশের পদ্মা নদী প্রবাহিত হয়েছে 4টি দেশে: চীন, নেপাল, ভারত, বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্ত নদী হচ্ছে 2টি, হালদা ও সাঙ্গু। মায়ানমার থেকে বাংলাদেশে আসার অভিন্ন নদী হচ্ছে 3টা, সাঙ্গু, মাতামোহরি ও নাফ নদী। তাহলে ওভারঅল বাংলাদেশ সংখ্যায় বাংলাদেশের নদ নদী সম্পর্কে এই ব্যাপার স্যাপারগুলো তোমাদের কাছে খুব ক্লিয়ার থাকা লাগবে। নেক্সট, এবার আসো, শহীদ নদী অবস্থান কোথায়? নওগাঁয়। বংশী নদী টাঙ্গাইলে, ধনু নদী কিশোরগঞ্জ, কারখানা নদী পটুয়াখালীতে, রাজত রেখা নদী মুন্সিগঞ্জে, ইলশা নদী বরিশালে, ডেপা নদী দিনাজপুর, সুগন্ধা নদী ঝালকাঠি, ইরাবতী নদী জয়পুরহাট, গুড়গুড় নদী কুমিল্লা, শেউল নদী সিলেট, কথাকলি নদী বগুড়া, পালন নদী শরীয়তপুর, সাঙ্গু নদী বান্দরবান রাঙ্গামাটি, আঙ্গুন মুকু নদী পটুয়াখালীতে, আন্দারমানিক নদী বরগুনা ও পটুয়াখালীতে। তাহলে এইটুকু ব্যাপার স্যাপার ক্লিয়ার থাকবা, তাহলে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, বিভিন্ন জেলার দুঃখ সম্পর্কে জানো এবার। যেমন যদি বলা হয় বাংলার দুঃখ কোনটি, তখন বলতে হবে দামেদার নদী। কুমিল্লার দুঃখ কোনটি, তখন বলতে হবে গোমতী নদী। চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল। খাগড়াছড়ির দুঃখ চেঙ্গি নদী। তাহলে মোটামুটিভাবে হচ্ছে বিভিন্ন জেলা ও তাদের নদীর নামে দুঃখ জানতে হবে।
নদ নদীর পৃথক স্থল, যেমন ব্রহ্মপুত্র নদী পৃথক হয়েছে কোথায়? দেওয়ানগঞ্জ, জামালপুর। বরাক নদী পৃথক হয়েছে কোথায়? সিলেটে। এর সৃষ্ট দ্বারা এ দুটো জানতে ইচ্ছে হলে জানবা, সমস্যা না জানলে অসুবিধা নেই। এবার আসা হচ্ছে টিপাইমুখ বাঁধ। এই টিপাইমুখ বাঁধ থেকে যেহেতু বিসিএস কোয়েশ্চেন হয়েছিল, তাই আমরা এটাকে 5 স্টার হিসেবে ধরে নিতে পারি। এটা একটা 5 স্টার টপিক হিসেবে আমরা ধরে নিতে পারি। প্রথমেই আসো, বাংলাদেশের সিলেটের সীমান্ত থেকে 100 কিলোমিটার পূর্বে অবস্থিত এটি। বরাক নদী এবং তুইবাই নদীর সংযোগস্থলে এই বাঁধ নির্মাণাধীন। ভারতের মণিপুর রাজ্য থেকে 500 মিটার দূরে অবস্থিত। টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয়েছে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য। বাঁধের উচ্চতা 162.8 মিটার বা 390 মিটার। ভারতের নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটির ব্যয় $135 কোটি। টিপাইমুখ ড্যাম বা জলাধারের পানি ধারণ ক্ষমতা 15.9 মিলিয়ন কিউবিক মিটার। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো মতো জানবে এটা, ঠিক আছে? খুব ভালো মতো জানবে। নেক্সট, এক নজরে ফারাক্কাবাদ। ফারাক্কাবাদের নাম শুনে এমন মানুষ কম, ঠিক আছে? তাহলে ফারাক্কাবাদ কোন নদীর উপর সেটা তো তুমি নিশ্চয়ই জানো। অবস্থান হচ্ছে মনোহরপুর, পশ্চিমবঙ্গ, ভারত। নির্মাণ কাজ 1961 সালে, পরীক্ষামূলক চালু 1975 সালে। যে নদীর উপর? ভারতে হইলে গঙ্গা আর বাংলাদেশ হইলে পদ্মা। বাংলাদেশের সীমান্ত হতে 16.5 কিলোমিটার দূরে কিংবা 11 মাইল দূরে। দৈর্ঘ্য 4240 বা হচ্ছে 7350 ফুট। ফারাক্কাবাদের অভিমুখে লন মার্চ করা হয় 1976 সালে মৌলানা ভাসানীর নেতৃত্বে। ফারাক্কা দিবস 16 মে। সো ফারাক্কাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ফারাক্কা পানি বৈষম্যের জন্য হচ্ছে বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট, বিখ্যাত বাঁধ সেচ প্রকল্প। ভালো করে থাকো। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা বাঁধ প্রকল্প, লালমনিরহাট। ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধ দেওয়া হয়। বাংলাদেশের সেচ ব্যবস্থাধীন এলাকার জমির পরিমাণ হচ্ছে 92 লক্ষ একর। মোট আবাদি জমির প্রায় কত পার্সেন্ট? 48%। এটা ভালো মতো জানবা, ঠিক আছে? তাহলে মোট আবাদি জমির প্রায় 48% হচ্ছে কি সেচ ব্যবস্থাধীন এলাকার পরিমাণ। নেক্সট, নদী শাসন। নদী শাসন কি? নদীর মাইটদের করা ব্যাপারটা তা না। নদী ভাঙন রোধ করার জন্য নদীর পৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতায় বড় বড় পাথর ফেলে কংক্রিট তৈরি করে বিশালাকার নানারূপ ব্লক দিয়ে জলের স্রোতের গতিপথ পরিবর্তন করার মাধ্যমে ভূমিক্ষয় রোধ করা হয়। পাহাড়ে মাঝে মাঝে বাঁধের মতো বানিয়ে পাহাড়ের ক্ষয় রোধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে কি? নদী শাসন। নদী ভাঙন এটা তো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। নদী সমুদ্রে গিয়ে পড়ার সময় সাধারণত সমুদ্রের কাছাকাছি হলে তীব্র গতিপ্রাপ্ত হয়। তখন পানির তীব্র স্রোত নদীর পাড় ভাঙতে থাকে। নদীর পানির স্রোত পাড় ভাঙার এই অবস্থাকে বলা হয় নদী ভাঙন। জীবন্ত সত্তার লিভিং এন্টিটি মর্যাদায় তুরাগ নদী। তুরাগ নদী বাংলাদেশের ঢাকা ও গাজীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 62 কিলোমিটার, গড় প্রস্থ 82 কিলোমিটার। নদীটির প্রকৃত সর্পিলাকার। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক তুরাগ নদীর প্রদত্ত পরিচালিত নাম্বার 25। ঢাকা শহর যে 4টি নদী দ্বারা বেষ্টিত তার মধ্যে তুরাগ নদী একটি। 2019 সালে হাইকোর্ট কর্তৃক ঐতিহাসিক রায়ের মাধ্যমে জীবন্ত সত্তার মর্যাদা লাভ করে। 2017 সালে কলম্বিয়া কর্তৃক বিশ্বের প্রথম জীবন্ত ঘোষণাকারী নদীর নাম হচ্ছে এটা। সো এই জিনিসটা আমরা পারবো ইনশাল্লাহ। এবার বিভিন্ন প্রশ্ন সলভ করব। বিভিন্ন প্রশ্ন সলভ করার আগে তোমরা আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড করে সময় দেবো। তোমরা নিজেরা 10 সেকেন্ডে এই প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নটা এখানে কি উল্লেখ করা আছে? বলো। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? যারা ইন্টারমিডিয়েটে জুলজি রুই মাছ অংশটা পড়ছো তাদের সবারই পারার কথা এটা। বলো, এটা কোন নদী হবে? গ্যাস করো, কোন নদী হবে? তাহলে মোটামুটি কি গ্যাস করা শেষ? যদি গ্যাস করা শেষ হয় তাহলে এবার আমরা আনসার বলি, ঠিক আছে? কারণ এমসিকিউগুলো ভাইয়া থিঙ্কিং স্কিল বাড়াইতে হবে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। আসলে এবার আমরা আনসার বলি। এটা আনসার হবে কি? হালদা নদী, ঠিক আছে? নেক্সট, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? নবীনতম নদী
বলো এটার আনসার কি হবে? এটার আনসার হবে জিঞ্জিরাম। এটার আনসার হবে কি? জিঞ্জিরাম। কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে? কর্ণফুলী, নাফ, মেঘনা নাকি হালদা? তোমরা নিজেরা বলো তো দেখি এখানে কোনটা হবে, আইডিয়া করো। অবশ্যই আনসার হবে কি? হালদা। হালদা নদীর উৎপত্তি কোথায় বললাম? বাদনাতলি, খাগড়াছড়ি। কোনটি যমুনার উপনদী? এই তো এবার হচ্ছে মেন খেলা, উপনদী আর শাখা নদী নিয়ে। ঠিক আছে, বলতে পাইয়া কোনটি কোনটি হচ্ছে যমুনার উপনদী? তিস্তা, দলেশ্বরী, খোয়াই আর বংশী। আনসার কি হবে? তিস্তা। যমুনার উপনদী হচ্ছে কি? তিস্তা। কিসের স্রোতে নদী খাত গভীর হয়? সমুদ্র স্রোত, নদী স্রোত, বানের স্রোত নাকি হচ্ছে জোয়ার ভাটার স্রোত? এটা একটু প্রয়োগমূলক প্রশ্ন, মুখস্থ রাখবা আনসার। এর আনসার হচ্ছে জোয়ার ভাটার স্রোত। নেক্সট, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কোন নদী দ্বারা বিভক্ত? নাফ, কর্ণফুলী, নবগঙ্গা, ভাগীরথী। এটা সবাই পারবে, আনসার হচ্ছে নাফ নদী। নেক্সট, নিচের কোনটি বাংলাদেশের প্রধান নদী নয়? মেঘনা আছে, তিস্তা আছে, সুরমা আছে, গোদাবরী আছে। এবার দেখি তুমি বলো আনসার কি হবে? গোদাবরী। নেক্সট, টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয় কোন নদীর উপরে? একদম ইজি, সুরমা, কুশিয়ারা, বরাক, তিস্তা। আনসার কোনটা হবে বলো? আনসার হবে বরাক নদী। নেক্সট, দানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? পাবনা, চাঁদপুর, ঝালকাঠি, খুলনা। আনসার কি হবে এটা? এটার আনসার হবে হচ্ছে দানসিঁড়ি নদী, এটা হচ্ছে তোমার ঝালকাঠি। নেক্সট, বাংলাদেশের দ্বীপ নিয়ে জানবো। বাংলাদেশের নদ নদী এই পার্টের সাথে বাংলাদেশের দ্বীপ, এই ব্যাপারটাও তোমাদের ভালো করে জানতে হবে। সো আসো, বাংলাদেশের দ্বীপ। দ্বীপ কি জিনিস ভাই? চারিদিকে থাকবে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে বলা হয় দ্বীপপুঞ্জ। নেক্সট, এখানে একটা দ্বীপ নিয়ে, মোস্ট ফেমাস একটা দ্বীপ নিয়ে আমরা কথা বলবো। সেই দ্বীপের নাম সবাই জানো, সেটা দ্বীপের নাম হচ্ছে কি? সেন্ট মার্টিন। অবস্থান হচ্ছে কোথায়? কক্সবাজার। এর অপর নাম হচ্ছে কি? নারিকেল জিঞ্জিরা। আয়তন 8 বর্গ কিলোমিটার বা 31 বর্গ মাইল। ঠিক আছে, এটা এটা কেটে দেওয়া বলতো। নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। অবস্থিত হয় টেকনাফ সমুদ্র উপকূল হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত। বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন কেন্দ্র ও মৎস্য আহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ, কালো সোনা ইত্যাদির জন্য তার এই দ্বীপটা বিখ্যাত। সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায় অলিভ টার্টল। টেকনাফকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার গেট ওয়ে বলা হয়। এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিনে চলাচলের বিলাসবহন জাহাজের নাম হচ্ছে কেয়ারি, সিনবাদ। বাংলাদেশের সর্বদক্ষিণী ইউনিয়নের নাম হচ্ছে কি? সেন্ট মার্টিন। তাহলে মোটামুটিভাবে তুমি এটুকু জেনে ফেললা। নেক্সট, আরেকটা দ্বীপ নিয়ে কথা বলো, সেটার নাম হচ্ছে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপ কোথায়? হাতিয়া, নোয়াখালী। আয়তন 91 বর্গ কিলোমিটার বা 35.135 বর্গ কিলোমিটার। অবস্থান মেঘনা নদীর মোহনায় অবস্থিত। নামকরণ করা হয়েছে 1970 সালের ঘূর্ণিঝড়ে এই দ্বীপের নামকরণ করা হয় নিজুম দ্বীপ। পূর্ব নাম বাউলার চর বা বালুয়ার চর। বিখ্যাত মৎস্য আহরণ, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখি আগমনের জন্য বিখ্যাত। সো বাংলাদেশের এই দ্বীপটা মোটামুটিভাবে আমরা জানবো এই টপিকটা। নেক্সট, বাংলাদেশের অন্যতম আরেকটা দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। সো মহেশখালীর অবস্থান কোথায়? কক্সবাজার। আয়তন 362.2 বর্গ কিলোমিটার। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ নামে পরিচিত এবং আদিনাথ মন্দির হচ্ছে এই দ্বীপে অবস্থিত। এটুকু জানবা। কুতুবদিয়া, এটাও কক্সবাজার। আয়তন 3 বর্গ কিলোমিটার। রাতে নৌ চলাচলের সুবিধার জন্য ব্রিটিশ আমলে এখানে বাতিঘর স্থাপন করা হয়। তাহলে এটা বিখ্যাত কেন? বাতিঘরের জন্য, লাইট হাউসের জন্য। কুতুবদিয়ার বাতিঘরের স্থপতির নাম ছিল ক্যাপ্টেন হায়ার। ছেড়াদ্বীপ তো হচ্ছে কক্সবাজারের জেলায় অবশ্যই। এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। সেন্ট মার্টিন হতে এটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে ছেড়াদ্বীপটা। হ্যাঁ, বাটার সময় সেন্ট মার্টিন হতে পায়ে হেঁটে এই দ্বীপটিতে যাওয়া যায়। তাহলে বাটার সময় সেন্ট মার্টিন হতে পায়ে হেঁটে কি এই দ্বীপটিতে যাওয়া যায়। নেক্সট, সোনাদিয়া দ্বীপ, এটার অবস্থান কক্সবাজারে। আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হয় এই দ্বীপে। বিখ্যাত মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য এই দ্বীপটা হচ্ছে কি? বিখ্যাত। এবার আসো সন্দ্বীপ। সন্দ্বীপের অবস্থান কোথায়? চট্টগ্রামে। আয়তন 762 বর্গ কিলোমিটার। প্রাচীনকালে এই দ্বীপ সামুদ্রিক জাহাজ তৈরির কাজেই ব্যবহার করা হতো। সো মোটামুটিভাবে এইটুকু জানতে হবে। নেক্সট, বাংলাদেশের দ্বীপ
নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করবো। আসো, বাংলাদেশের দ্বীপ নিয়ে আরেকটু পড়াশোনা করব। তার মধ্যে প্রথমে আসা হচ্ছে ভোলা দ্বীপ। ভোলা দ্বীপের অবস্থান হচ্ছে ভোলা জেলায়। পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। অবস্থান কোথায়? মেঘনা নদীর মোহনায়। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ নামে পরিচিত। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য দ্বীপটির নামকরণ হয়েছে বাংলাদেশের দ্বীপের রানী বা কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ। কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ। তাহলে মোটামুটিভাবে বাংলাদেশের এই দ্বীপ নিয়ে পড়াশোনা করতে হবে। নেক্সট, দক্ষিণ তালপট্টি দ্বীপ। অবস্থান কোথায়? সাতক্ষীরায়। পূর্ব নাম পূর্বাশা দ্বীপ বা নিয়ম্বর দ্বীপ এবং আয়তন হচ্ছে কত? 8 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এছাড়াও অবস্থান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এই দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। ভারত ও বাংলাদেশের উভয় মালিকানা দাবি করেছিল। 2010 সালে মার্চ মাসে এই দ্বীপটা কি হয়ে যায়? মানে তলিয়ে যায়। এবার আসো স্বর্ণদ্বীপ। হাতিয়া উপজেলায়, নোয়াখালীর। 360 বর্গ কিলোমিটার আয়তন। 13 সালের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও বসতি স্থাপনের জন্য হস্তান্তর করা হয় এই স্বর্ণদ্বীপ। সো মোটামুটিভাবে হচ্ছে স্বর্ণদ্বীপ সম্পর্কে তুমি জানলা। সো এটাও তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো। ওকে, নেক্সট, বাংলাদেশের দ্বীপ। বঙ্গবন্ধু দ্বীপ পটুনির দ্বীপ নামে পরিচিত। অবস্থান হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার দুবলার চর থেকে 10 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত। আয়তন 8 বর্গ কিলোমিটার, 3.1 বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে 2 মিটার উচ্চতা। নতুন পর্যটন আকর্ষণীয় স্থান। প্রধান আকর্ষণ হচ্ছে কি? লাল কাঁকড়া। ঠিক আছে। বিভিন্ন দ্বীপ এবং তাদের অবস্থান সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো এখানে বলা আছে, তোমরা জাস্ট একবার দেখো। যেমন মনে করো এখানে প্রথমে আছে বিহঙ্গ দ্বীপ, তারপর আছে পাটনি দ্বীপ, তারপর আছে জালিয়ার দ্বীপ, তারপর আছে হচ্ছে তমুজুদ্দিন দ্বীপ, তারপর আছে হাতিয়ার, তারপর আছে মনপুরা দ্বীপ। এখন আসো বিহঙ্গ দ্বীপ। যেটা বিহঙ্গ দ্বীপ অবস্থান পাথরঘাটা বরগুনা। পাটনি দ্বীপ অবস্থান অর্পণ গাছিয়া মালাঞ্চম নদীর মোহনা। জালিয়ার দ্বীপ অবস্থান হচ্ছে টেকনাফ ও নাফ ট্যুরিজম পার্ক। তমুজুদ্দিন দ্বীপ অবস্থান ভোলা। হাতিয়া অবস্থান নোয়াখালী। মনপুরা দ্বীপ এর অবস্থান হচ্ছে ভোলা। এই দ্বীপে হচ্ছে পর্তুগিজরা কি করছো? বসবাস করতো। সো মোটামুটিভাবে হচ্ছে বাংলাদেশের দ্বীপ নিয়ে তুমি পড়াশোনা করে ফেললা। নেক্সট, এবার আসা হচ্ছে প্রশ্নগুলো পরে আমরা। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ বলা হয়? সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা, পটুয়াখালী ও বরগুনা, হিরন পয়েন্ট। আনসার কি হবে বলো? মেরিন প্রোটেক্টেড এরিয়া। আনসার হচ্ছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা। নেক্সট, বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। আনসার হচ্ছে সুন্দরবনের দক্ষিণে। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিনে? না। চলো আলেকজান্ডার রাঙ্গাবালি ছাড়া দ্বীপ। আনসার কি হবে? সেন্ট মার্টিন। একটু মজা নিলাম আর কি। ঠিক আছে, একটু আগে তো পরে আসছি। সেন্ট মার্টিন কিসের জন্য বিখ্যাত? অলিভ টার্টলের জন্য বিখ্যাত। মাথায় রাখবা। নেক্সট, গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবনা সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 91, 7, 9, 8। আনসার হবে কি? আনসার হবে 9 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায়? খুব সহজ প্রশ্ন। ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার। আনসার হবে কি? কক্সবাজার। নেক্সট, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? নিজম সন্দ্বীপ, দক্ষিণ তালপট্টি না কুতুবদিয়া? আনসার কোনটা হবে? দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? নাফ, তেতুলিয়া, আড়িয়ালকা নাকি হাড়িয়াভাঙ্গা? কোনটা হবে আনসার বলো? এর আনসার হবে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। নিজম দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? নিজম দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 80, 82, 85, 91। বলেন আনসার কত হবে? নিজম দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? ইম্পর্টেন্ট। 8, 10, 12, 14। আনসার হবে 8 বর্গ কিলোমিটার।
নেক্সট, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন, মহেশখালী, ছেড়া দ্বীপ, নিঝুম দ্বীপ। আনসার হচ্ছে মহেশখালী। বাংলাদেশের বিল নিয়ে একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের বিল, বিল কি? প্লাবনভূমির অঞ্চলে অসংখ্য জলাভূমি বা নিম্নভূমি ছড়িয়ে আছে। এই জলাভূমি বৈশিষ্ট্য সম্পন্ন ক্ষুদ্র পিরিচের মতো অবনমনকে বিল বলে। বিল, এটা বিল হবে এই শব্দটা, যাই হোক। বিল নদীর পরিত্যক্ত খাত। ঝিল বলতে মূলত অশ্বরাকৃতির হ্রদ হিসেবে পরিচিত, যেমন নদী, বিল, হাওর বাংলাদেশের মিঠাপানির মাছের উৎস। এবার আসা হচ্ছে আমরা একটা বিল নিয়ে জানবো, সেই বিলের নাম হচ্ছে চলন বিল। এই চলন বিল কোথায়? পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে। বাংলাদেশের সর্ববৃহৎ বিল, বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে আত্রাই নদী। বাংলাদেশের আরেকটা বিলের নাম হচ্ছে বিল ডাকাতিয়া, অবস্থান খুলনার ডুমুরিয়ায়। এটিকে পশ্চিমা বাহিনীর নদী হিসাবেও আখ্যায়িত করা হয়। নেক্সট, ভবদহ বিল, অবস্থান কোথায়? যশোরে। যশোরের দুঃখ বলা হয় এই ভবদহ বিলকে। নেক্সট, তামা বিল, অবস্থান কোথায়? জৈন্তাপুর, সিলেট। তামা বিলের পাশে ভারতের ডাউকি নাম ও সিলেট জেলার করিমগঞ্জে অবস্থিত। একমাত্র সীমান্তবর্তী বিল হচ্ছে এই তামা বিল। ভারত থেকে কয়লা আমদানি করার জন্য এটা বিখ্যাত। নেক্সট, আড়িয়াল বিল, অবস্থান কোথায়? শ্রীনগর, মুন্সিগঞ্জ। পদ্মা ও ধলেশ্বর নদীর মাঝখানে অবস্থিত, আয়তন হচ্ছে 134 বর্গ কিলোমিটার। এটি দেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। এই বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। নেক্সট, বাইক্কা বিল, অবস্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ভালো করে জানবা। নেক্সট, বাংলাদেশের বিলের মধ্যে আরেকটা বিলের নাম হচ্ছে বগা বিল বা বগা কাইন। এর অবস্থান হচ্ছে কোথায়? বান্দরবন। এটুকু ইম্পর্টেন্ট। নেক্সট, কোলা বিল, অবস্থান কোথায়? খুলনায়। এবার আসো ভবদহ বিল। ভবদহ বিলের অবস্থান ফরিদপুর, জামালপুর, যশোর নাকি পটুয়াখালী? আনসার হচ্ছে যশোর। যশোর জেলায় অবস্থিত কোন বিল? একটু আগে বললাম, কোনটা হবে বলো? ভবদহ বিল। চলন বিল কোথায় অবস্থিত? রাজশাহী জেলা, রাজশাহী, নওগাঁ, পাবনা, নাটোর, নাটোর ও নওগাঁ। আনসার কি হবে? পাবনা ও নাটোর। বিল ডাকাতিয়া কোন জেলায় অবস্থিত? বিল ডাকাতিয়া সিরাজগঞ্জ, পাবনা, নেত্রকোনা, খুলনা। আনসার কি হবে? খুলনা। নেক্সট, দ্য মেজর পার্ট অফ চলন বিল কভার অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস। আনসার হচ্ছে কি? পাবনা। বাংলাদেশের সবচেয়ে বড় বিল নামে পরিচিত নিচের কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা বলো? বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা? আনসার হবে কি? চলন বিল, আড়িয়াল বিল, হাতির বিল নাকি চাতলার বিল? আনসার হচ্ছে চলন বিল। নেক্সট, আড়িয়াল বিল কোথায় অবস্থিত? মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রূপগঞ্জ, হবিগঞ্জ। আনসার কি হবে? মুন্সিগঞ্জে। চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী। আনসার কি হবে? রাজশাহী। নেক্সট, বাংলাদেশের পশ্চিমা বাহিনীর বিল বলা হয় কোনটিকে? চলন বিল, ডাকাতিয়া, আড়িয়াল বিল, তাগরাই বিল। তোমার আনসার করে এটা কোনটা হবে? আনসার হবে কি? বিল ডাকাতিয়া। নেক্সট, বাংলাদেশের লেক বা হচ্ছে হ্রদ, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক মোটামুটিভাবে। সরি, একটু কাভার করে আসো। বাংলাদেশের কয়েকটি লেক সম্পর্কে আমরা যদি জানি, প্রাকৃতিক কারণে যদি বিস্তীর্ণ পানিরাশি ভূভাগে আবদ্ধ হয়ে একটি স্থায়ী জলাশয় সৃষ্টি করে, তখন সেই জলাশয়কে হ্রদ বা লেক বলে। তাহলে ভূবেষ্টিত লবণাক্ত বা মিষ্টি স্থির পানিতে বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মতো কোনো মহাসাগরের সাথে সংযুক্ত নয়। এতে জোয়ার ভাটা হয় না। বিভিন্ন ভূতাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে, যেমন রাঙ্গামাটিকে লেগের জেলা হিসেবে পরিচিত। দুটো ইনফরমেশন জানবা। নেক্সট, যেমন বগা লেক। বগা লেক বান্দরবন থেকে প্রায় 65 কিলোমিটার এবং রোমা উপজেলা থেকে প্রায় হচ্ছে 20 কিলোমিটার দূরে। আয়তন 15 একর। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক লেক। বগা লেক বা বগাকাইন লেক নামে পরিচিত। লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 457 বা 610 মিটার উঁচুতে অবস্থিত। ফয়েজ লেক নাম শুনছো? চট্টগ্রামের পাহাড়তলি। ঠিক আছে, 1924 সালে এটা নির্মিত হয়। স্থপতি হচ্ছে ব্রিটিশ প্রকৌশলী ফয়, এই জন্য ওটার নামকরণ হয়েছে ফয়েজ লেক। আয়তন 334 একর। ফয়েজ লেকের পাশে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড়। বর্তমানে এটির মালিকানা বাংলাদেশ রেলওয়ের। নেক্সট, কাপ্তাই হ্রদ অবস্থান কোথায়? অবশ্যই রাঙ্গামাটিতে।
1722 বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র এইখানে অবস্থিত। নেক্সট, প্রান্তিক লেক। প্রান্তিক লেকের অবস্থান কোথায়? বান্দরবান। নেক্সট, জাফলন। জাফলন কোথায় বলতো? সিলেট। ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট লেক তো দেখছো অনেকে, জাতীয় সংসদ ভবনের পাশে। মাধবপুর লেক, এটা হচ্ছে মৌলভীবাজার। ধানমন্ডি লেক, এটা তো ঢাকার ধানমন্ডিতে, তাই না? মহামায়া লেক মিরসরাই চট্টগ্রাম, আয়তন হচ্ছে 11 বর্গ কিলোমিটার। মাধবপুর লেক চট্টগ্রামের কমলগঞ্জ মৌলভীবাজারে। মহালচড়ি লেক খাগড়াছড়িতে। নীলাদ্রি লেক টেকেরঘাট তাহিরপুর সুনামগঞ্জ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, বগা লেক নামে পরিচিত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগা লেক আনসার হবে, বগা লেকের আনসার হবে কি? বান্দরবান। বান্দরবান অবস্থিত হচ্ছে বগা লেক। বাংলাদেশের হাওড় নিয়ে একটু যদি বলি, বাংলাদেশের হাওড় সম্পর্কে একটু বলি। যেমন হাকালুকি হাওড়, তোমরা না এই 11-12 ইংলিশ প্যাসেজে পড়ছো হাকালুকি হাওড়। সিলেট ও মৌলভীবাজার বাংলাদেশের বৃহত্তম হাওড়, আয়তন 18,115 হেক্টর, তন্মধ্যে বিলের আয়তন হচ্ছে 4,400 হেক্টর। হাওড়ে 80 থেকে 90টি ছোট বড় মাঝারি বিল রয়েছে। এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি, 1031তম ওয়ার্ল্ড হেরিটেজ নামে পরিচিত। হাইল অবস্থান মৌলভীবাজার ও হবিগঞ্জ, আয়তন 10,000 হেক্টর। হাইল হাওড়ের বাইক্কা বিল দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম নামে পরিচিত। বোরবুক অবস্থান হচ্ছে জৈন্তাপুর, সিলেট, বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর, আয়তন হচ্ছে 41 হেক্টর। বড় হাওর, বড় হাওর আছে কোথায়? কিশোরগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? হাকালুকি হাওর, হাইসর, টাঙ্গর হাওর নাকি হচ্ছে চলন বিল? আনসার কি হবে? হাকালুকি হাওর। বাংলাদেশের একমাত্র রামসার সাইটের নাম কি? আনসার হচ্ছে কি? টাঙ্গর হাওর, রামসার সাইট। টাঙ্গর হাওর কোন জেলায়? সুনামগঞ্জ। বলো কোথায়? অবশ্যই সুনামগঞ্জে। হাকালুকি কি একটা বনভূমি? নদী না, হাওর নাকি পাহাড়? আনসার হবে হাওর। সো মোটামুটিভাবে হচ্ছে অনেকগুলো প্রশ্ন হচ্ছে আমরা কি করছি, কভার করার চেষ্টা করছি। এখানে বাংলাদেশের নদ নদী, তারপর হচ্ছে তোমার দ্বীপ সম্পর্কিত কথাবার্তা জানছি, বিল সম্পর্কিত কথাবার্তা জানছি, লেক সম্পর্কে জানছি, হাওর সম্পর্কে জানছি। সো ওভারঅল তুমি একটা আইডিয়া পাইছো আসলে হচ্ছে কোন টপিকটা কতটুক পড়া উচিত। সো আমি আজকে একটা তোমাদের টিপস দেব, সেটা হচ্ছে জিকে নিয়ে। জিকেতে পাই আর যাই করো না কেন এই জায়গাগুলো মিস করিও না। যদি মেডিকেলের জিকে কমন পাইতে চাও, এটলিস্ট এই জায়গাগুলো তুমি এনশিওর করবা। মেডিকেলের জিকে যদি কমন পাইতে চাও তাহলে এই জিকে এই পার্টটুকু এটলিস্ট তুমি এনশিওর করবা। সেই পার্টগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রিভিয়াস অল কাইন্ড অফ বিসিএস কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল প্লাস বাংলাদেশ পার্ট। নাম্বার 2 ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এন্ড যতদিন পর্যন্ত ডি ইউনিট চালু ছিল ওই ডি ইউনিটের কোয়েশ্চেনগুলো। নাম্বার 3 হচ্ছে প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এর কোয়েশ্চেনগুলো। সাথে 4 নম্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরি কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারো। স্পেশালি তুমি যেই জিকে বই ফলো করো না কেন ওই জিকে বইয়ের অনুশীলনীতে কিছু এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো ভালো করে করবা। এই জায়গাগুলোর যেন কোনো ধরনের গ্যাপ না থাকে। তাহলে মোটামুটিভাবে তোমার হচ্ছে মেডিকেলের যে জিকে পার্ট ওই জিকে পার্টটুকু কাভার হবে বলে আশা করা যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে দীর্ঘ ক্লাস নিলাম, আজকে যে দীর্ঘ ক্লাস নিলাম, সো এই ক্লাস আই হোপ সো সবাই বুঝতে পারছো। তবে যে সমস্ত বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু নিজেরা নখদর্পণে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ এভরিওয়ান।